আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ট্যাক্সেশন কস্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় চ্যাপ্টার তো বিগত দিন আমরা শেষ করেছি। আজ আমরা শুরু করব তৃতীয় চ্যাপ্টার, কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস। এই চ্যাপ্টারে খুব সামান্য কিছু সূত্র আছে, 2 থেকে 3টা। এরপরে আমরা অঙ্কতে চলে যাব, মানে আমরা জাস্ট কিছু সূত্র আলোচনা করে দেন আমরা অঙ্কে চলে যাব। বেশি কোনো সূত্র এই চ্যাপ্টারে নাই। আর এখান থেকে খুব বেশি অঙ্ক আসে বিষয়টা এমন না। পার্ট বিতে দেখা যায় 1 বছর পর পরই আসে, আর পার্ট সিতেও ওরকম 1-2 বছর অন্তর অন্তর দেখা গেল এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। তবে যা অঙ্ক আসে এগুলো আমাদের অনেক বেশি সহজ হবে, তবে আমাদের বেসিক থেকে একটু সূত্র বা ধারণা রাখা লাগবে। যাই হোক, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তার আগে তোমাদের আমরা লাইভ ক্লাসটা একটু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রেখে দিই। প্রথম চ্যাপ্টার না, ওটা তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারে তোমাদের কোনো ম্যাথ নাই, ওটা তোমাদের এমনি বেসিক ভূমিকা, ইন্ট্রোডাকশন। আর এই সাবজেক্ট শুধুমাত্র তোমাদেরই আছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ছাড়া আর কারো নাই। তোমরা যারা ভর্তি হয়েছো ক্লাস কামাই করো না ভাইয়া। তোমরা আগে আগে ভর্তি হয়েছো যেন পরীক্ষার হলে যে হাই হতাশ করা না লাগে, যে বলতে পারো যে আগে আগে ভর্তি হয়ে আগে আগে ক্লাস শুরু হয়েছে, আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারতেছি। হাই হতাশই যদি করবা তাহলে এখন ভর্তি হবা কেন? পরীক্ষার 1 মাস আগে ভর্তি হলেই তো হয়ে যায়। অনেকেই আছে ভর্তি হয়েছে কিন্তু ক্লাস করে না, ফাঁকিবাজ। ফাঁকি দিয়ে হে লাভ নেই। তোমার পরীক্ষা তোমাকেই দিতে হবে। এই জিনিস ভবিষ্যতে কাজে লাগুক না লাগুক, তোমাকেই মেন কথা সাফার করতে হবে। ওকে ভাইয়া, তাহলে তোমাদের প্রথমে যে ফর্মুলাটি জানা লাগবে, এটা খুবই সহজ ফর্মুলা। 1 নাম্বার ফর্মুলা লেখো, হাই লো মেথড। কি বলেছি? অ্যাকর্ডিং টু হাই লো মেথড। হাই লো মেথড, অ্যাকর্ডিং টু হাই লো মেথড। এই হাই লো মেথডে তোমাকে যদি কখনো ভাইয়া ভেরিয়েবল কস্ট বের করতে বলে, কি বলতে পারে? ভেরিয়েবল কস্ট, যাকে আমরা সংক্ষেপে কি বলি? ভিএসি, ভেরিয়েবল কস্ট। এই ভেরিয়েবল কস্ট যদি তোমাদের নির্ণয় করতে বলে, তোমরা এর আগে স্ট্যাটিস্টিক্সে একটা সূত্র শিখছো। সূত্রটা ছিল তোমাদের রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। সূত্র মনে আছে তোমাদের? কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের সূত্র। উপরে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, আর নিচে হাইয়েস্ট ভ্যালু প্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু রেঞ্জ মানে শুধু বিয়োগ, আর কোএফিসিয়েন্ট রেঞ্জ মানে উপরে একবার বিয়োগ আর নিচে একবার কি করতাম? যোগ। মানে এটা ওই সিস্টেমে, কিন্তু ওই সূত্রটাই না। হ্যাঁ, এখানে তুমি লিখবা ভেরিয়েবল কস্ট বের করতে হলে উপরে চেঞ্জ ইন কস্ট, চেঞ্জ ইন কস্ট, আর নিচে চেঞ্জ ইন ইউনিট বা আওয়ার। ঠিক আছে? সূত্র কি কঠিন লাগলো? চেঞ্জ ইন কস্ট, আর এটা কি বলেছি বলতো? চেঞ্জ ইন আওয়ার বা ইউনিট। মনে করো
তোমরা তোমাদের এর আগে আমি শেখাইছি কিনা জানি না, তবে তোমাদের যদি এমনিতেই ভেরিয়েবল কস্ট বের করতে বলে যে কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা ফিক্সড কস্ট, আর কোনটা কি বলা যায় মিক্সড কস্ট, মিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট মানে কি কে বলতে পারবে? পরিবর্তনশীল ব্যয়। আর ফিক্সড কস্ট মানে স্থায়ী ব্যয়। আর একটা বলেছি আমরা মিক্সড কস্ট, বা এর নাম আছে সেমি ভেরিয়েবল কস্ট। মিক্সড কস্টের আরেকটা নাম কি? সেমি ভেরিয়েবল কস্ট। এই জিনিসটা কি কেউ বলতে পারবা যে মিক্সড কস্ট বা সেমি ভেরিয়েবল কস্ট আসলে কি? হ্যাঁ, মানে এর মাঝে ভেরিয়েবল কস্টও আছে, ফিক্সড কস্টও আছে। আমরা মূলত এই যে হাই লো মেথডে যে সূত্রটা লিখেছি, এই সেমি ভেরিয়েবল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট আলাদা করার জন্য, না বোঝনি? এই সূত্রটা মূলত ওই সেমি ভেরিয়েবল কস্টের থেকে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট আলাদা করার জন্য, বা মিক্সড কস্ট থেকে এটা আলাদা করবো তাই। আর ভেরিয়েবল কস্টেরও আলাদা সংজ্ঞা আছে, ফিক্সড কস্টেরও কি আলাদা সংজ্ঞা আছে। তা ভেরিয়েবল কস্ট কি, বা সংক্ষেপে বা শর্টকাটে তোমরা কিছু বলতে পারলে বলতে পারো। হচ্ছে পণ্যের একক, পণ্য উৎপাদনের একক পরিবর্তনের সাথে সাথে যে খরচের পরিবর্তন হয় সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। আরো বলো ভাইয়া, আমি শুনি নাই, আরেকবার বলো। হচ্ছে ভাইয়া উৎপাদন এককের পরিবর্তনের সাথে সাথে যে খরচের পরিবর্তন হয় সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। হলো না? আর কেউ? আর কেউ বলতে পারবা? উৎপাদনের সাথে সাথে মানে উৎপাদনের খরচের সাথে সাথে যে পণ্যের মূল্যের যে বৃদ্ধি হয় ওটাই এটা মোট বৃদ্ধির কথা, কিন্তু আরো শর্টকাট সংজ্ঞা আছে, যদি কেউ পারো একটু কষ্ট করে বলো। সময় পরিবর্তনের সাথে সাথে যে খরচ না, এই সংজ্ঞাটা আরেকটু সুন্দর করে বলো, যে কি ওই যে একক প্রতি ইউনিট বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মোট ব্যয় পরিবর্তন হয়। তার মানে সহজ, একেবারে আমি সহজ করে বলি, যার পার ইউনিট কস্ট আজীবন সেম থাকে। কি বলেছি? এই ভেরিয়েবল কস্ট, শুধু ভেরিয়েবল কস্ট জানতে চাও মানে ভিসি, এর পার ইউনিট কস্ট ইকুয়াল আজীবন সমান। যত হাজারই উৎপাদন করো, 1000 উৎপাদন করলেও পার ইউনিট কস্ট যা, 1 কোটি উৎপাদন করলেও কি পার ইউনিট কস্ট হ্যাঁ তাই থাকবে। তাকে ভেরিয়েবল কস্ট বলে, না বোঝনি? মনে করো তোমরা এই যে মেসে থাকো বা ছাত্রাবাসে থাকো, যদি মনে করো 10 জন থাকো, এক একজনের 250 গ্রাম, বা মেয়েদের একটু কম লাগে চাউল, ছেলেদের একটু বেশিই লাগে। মেয়েরা এমনও শুনেছি যে 1 মাসে 5 থেকে 7 কেজির মধ্যে হয়ে যায়, আর ছেলেদের 10-12 কেজির নিচে কোনো খবরই নেই। এই মেয়েরা কেউ মেসে থাকো এখানে? থাকলেও কেউ এখন শেখাই হবে না, যাই হোক সমস্যা নেই। কিন্তু মেয়েদের সর্বোচ্চ ওই চাল লাগে 1 মাসে 5 থেকে 7 কেজি, এর বেশি না। আর ছেলেদের মিনিমাম 10 কেজি, 12, 14, 15 কেজিও লাগে 1 মাসে। আর যদি গেস্ট আসে তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমাদের মেন উদ্দেশ্য এটা না। মেন উদ্দেশ্য, মনে করো যদি 10 জন বর্ডার থাকে,
তা যদি 200 গ্রাম করে চাউল লাগে তাহলে 10 জনের 2 কেজি চাল লাগবে, তাই না ভাইয়া? এখন যদি 20 জন থাকে 200 গুণ 20, তার মানে 4 কেজি চাউল লাগবে না? এই হিসাবটা বোঝোনি? তাহলে এটা ভেরিয়েবল কস্ট না, বোঝোনি এখনো? আচ্ছা, এখন ওই 10 জন মনে করো যে বাসায় থাকতো, ওই বাসার ভাড়া মনে করো 10,000 টাকা। এখন যদি 12 জন বা 15 জন থাকে সিস্টেম করে, তো ওই 12,000ই থাকবে না বেড়ে যাবে? 12,000 থাকবে। হ্যাঁ, মনে করো যে 10,000 থাকতো, সাপোজ 10 জনের জন্য যদি 10,000 হয়, তাহলে 12 জনের জন্য ওই 10,000, বা 15 জনের জন্য বা 20 জনের জন্য ওই কত হাজার? 10,000। তার মানে যেটা ফিক্সড কস্ট, এটা যদি উৎপাদন বৃদ্ধিও পাই, একক প্রতি কি হয়? পরিবর্তন হয়, কিন্তু টোটাল অঙ্ক কি হয় না? পরিবর্তন হয় না। তার মানে এই যে ফিক্সড কস্ট, এটা আমাদের মোট সমান, মানে এটা টোটাল কস্ট কি হবে? সমান থাকবে। উৎপাদন কম বেশির জন্য টোটাল কস্টের পরিবর্তন হবে না। তাহলে মেন সংখ্যা দুটো শেষ। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে এটা পার ইউনিট পরিবর্তনশীল, না বোঝনি? পার ইউনিট কি হবে? চেঞ্জ হবে। সংক্ষেপে বোঝো, আমি সংক্ষেপে বোঝাতে চাচ্ছি তোমাদের যে ফিক্সড কস্ট টোটাল, মানে টোটাল যে ব্যয়টা, এই ব্যয়টা কখনো পরিবর্তন হয় না, 10,000 10,000ই থাকবে। মনে করো তোমরা বাসা ভাড়া নিয়েছো, নতুন বিবাহ হয়েছে 2 জন, তা 5,000 টাকা। এখন যদি তোমার শাশুড়ি এসে থাকে, অথবা মনে করো একটা বাচ্চা হলো, তো ও যদি থাকে, বা মানে একটা তো সদস্য বেড়ে গেল, বাসা ভাড়া কি চেঞ্জ হবে না 5,000ই থাকবে? চেঞ্জ হবে না তো ভাইয়া। তার মানে কি এখানে আমাদের সদস্য বৃদ্ধি পাইলেও স্থায়ী ব্যয় পরিবর্তন হচ্ছে না। তার মানে কি যখন সদস্য বৃদ্ধি পাচ্ছে তখন স্থায়ী ব্যয় একক প্রতি পরিবর্তন হচ্ছে না? হচ্ছে না? 2 জনের জন্য মনে করেন 5,000 টাকা দিচ্ছিলা, এখন 3 জন থাকছে, তাও 5,000, তাহলে তখন লাগছিল 2,500, এখন লাগছে 1,700 টাকা রকম, না বোঝনি এখনো? তার মানে কি ফিক্সড কস্ট টোটাল পরিবর্তন হয় না, পার ইউনিট পরিবর্তন হয়। আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট পরিবর্তন হয় না, কিন্তু টোটাল কস্ট কি হয়? চেঞ্জ হয়, না বোঝনি? আমার এই নিচের তথ্যটা জানানোর উদ্দেশ্য না, আমি যে 2টা বক্সে লিখেছি এই 2টা মেন উদ্দেশ্য, এই 2টা মেন জানবা। নিচে দুটো তোমার কোনো জানার দরকার নেই, যে টোটাল কস্ট চেঞ্জ হয়, পার ইউনিট কস্ট চেঞ্জ হয়, এটা তোমার জানার দরকার নেই, এটা এমনিই মনে থাকবে। মানে খালি মনে রাখবা ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি সমান, আর ফিক্সড কস্ট টোটালটা সমান, না মনে থাকবে না? দেখো তো ক্লিয়ার কিনা তোমরা? আর মেনলি অঙ্কের মাধ্যমে ক্লিয়ার হবা। এই বিষয়টা আবার কিন্তু মানে এই কনসেপ্টটা তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর 8 নাম্বার চ্যাপ্টারে যে কাজে লাগবে। এই কনসেপ্টটা লাগবে, এই অঙ্ক না, এই কনসেপ্টটা কাজে লাগবে। আমার কথা ক্লিয়ার? জি জি ভাইয়া। আরো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো ভাইয়া। আর কার কোনো ঝামেলা আছে? তাহলে আমরা পরবর্তী কনসেপ্টে যাইতে পারি। জি ওকে, আমি এই একটা জিনিস লক্ষ্য করেছি, ক্লাসে আসলে ছেলে মেয়ে এত জিজ্ঞাসা করে এই কোর্স ওই কোর্স হ্যান ত্যান, সারাদিন আমি ফ্রি থাকি, কেউ মেসেজ দেয় না। যেই ক্লাসে আসবো
টুকটুক করে মেসেজ দিতেই থাকে। যাই হোক, মেসেজ দিলে আমার জন্য ভালো। মানে ভেরিয়েবল কস্ট, এই ভেরিয়েবল কস্টের ফর্মুলা বুঝতে পেরেছো? চেঞ্জ ইন কস্ট আর চেঞ্জ ইন ইউনিট। তাহলে এই ভেরিয়েবল কস্ট দিয়ে কি বের করছি মূলত বুঝতে পারছো? ওই যে সেমি ভেরিয়েবলের অংশটা বের করবো না, বোঝো না এখনো? আমি কিন্তু এই ভেরিয়েবল সিম্পল যে ভেরিয়েবল বা সিম্পল যে ফিক্সড কস্ট তার জন্য কোনো কথা নেই, ওগুলো তো নির্দিষ্ট করে বুঝবাই। মনে করো তোমার ইউনিট দেওয়া আছে একটা 1000 ইউনিট, আর একটা মনে করো ভাইয়া 2000 ইউনিট দেওয়া আছে। না, আমার কথা বোঝো নাই? একটা 1000 ইউনিট আর একটা কত হাজার ইউনিট দেওয়া আছে। হ্যাঁ, তো মনে করো ম্যাটেরিয়ালে ব্যয় আছে এখানে সাপোজ 3000 টাকা, আর এখানে ব্যয় আছে 6000। তো তুমি কেমনে বুঝবা এটা কি কস্ট? বলো, কে বলতে পারবে দেখি? লজিকে কথা বলবা, লজিকে। ভেরিয়েবল কস্ট কেমনে বুঝলা বলো? ইয়েস, হ্যাঁ, তোমার লজিক একেবারে সত্য, একেবারে ঠিক। এখানেও 3 টাকা, এখানেও কত? 3 টাকা। চিনার সহজ উপায় বলে দিই। সহজ উপায় হচ্ছে, তুমি প্রথম পলকে দেখলা, একটা দেখলা 3 আর একটা 6, এটা কি সমান? সমান না। এই কোশ্চেন কথা বুঝতে পারছো না? আমি কি উর্দুতে বলছি? যদি প্রথমে দেখে বোঝা যেত সমান, তাহলে মানে এটা ফিক্সড কস্ট। যেমন আমি তোমাকে একটা ফিক্সড কস্ট লিখি, কি বলা যায়, মনে করো ফার্নিচার বা অন্য টাইপের কোনো কিছু একটা থাকলো, হ্যাঁ, বা আমরা ডেপ্রিসিয়েশন বলতে পারি। কি বলতে পারি? তোমাদের কোশ্চেন রিলেটেডই বলি, ডেপ্রিসিয়েশন। তো এখানে মনে করো 5000 টাকা লেখা আছে, এখানেও লেখা আছে কত? 5000। তা প্রথম দর্শনেই কি বুঝতে পারছো না পারছো না যে এটা 5000, এখানেও 5000 সমান? তার মানে তুমি এটা বলতে পারবা না এটা ফিক্সড কস্ট। আর ওই প্রথমটা কিন্তু প্রথম দেখাতেই বলতে পারছো না, কারণ একটা 3 আর একটা 6, তার মানে এটা প্রথম দর্শনে তুমি বলতে পারছো এটা অন্তত ফিক্সড কস্ট না, তাই তো? আচ্ছা, এখন তুমি মনে করো তারপরের বারে তোমার পরের ধাপ হবে ভাগ করার প্রসেস। বললে যে ভাগ করে আসতে ভাইয়া 3 টাকা 3 টাকা, এবার কি মিলে গেছে ভাগ করার পর? তার মানে এটা ভেরিয়েবল কস্ট। আরো কারো বুঝতে বাকি আছে? মানে প্রথম দেখায় এটা বুঝলে 5000 5000 মিলে গেছে, তাই ফিক্সড কস্ট। আর এই অংশ দেখে বুঝলে এটা ফিক্সড কস্ট না, তাই তুমি একে ভাগ করলা, ভাগ করে কত পাইলা? 3 3। এবার মিলে গেছে। এবার মিলে যাওয়া মানে কি? ভেরিয়েবল কস্ট। মানে প্রথম দেখে যদি মিলে যায় তার মানে ওইটা বুঝবা ফিক্সড কস্ট। এবার যদি প্রথম দেখে মিলে না যায়, ভাগ করার পর যদি মিলে যায়, তারপরে বুঝবো এটা কি কস্ট? ভেরিয়েবল কস্ট। ইয়েস। এবার মনে করো ভাইয়া ফ্যাক্টরি ওভারহেড আছে, কি আছে আবার বলো? ফ্যাক্টরি ওভারহেড। তো এখানে মনে করো 1500 টাকা আছে, থাকলো। আর এখানে মনে করো 2500 টাকা আছে। তুমি কি প্রথম দেখাই বুঝতে পারছো এটা ফিক্সড কস্ট না? হ্যাঁ, এই বোঝা যাচ্ছে না তো কি যাচ্ছে? একটা 1500 একটা 2500 মিল আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো ফিক্সড কস্ট না, এটা তো বুঝতে পেরেছো? এটা ভাগ করো। এই ভাগ করতে সময় লাগে 1.5, এমনি মুখে মুখেই ভাগ করলেই হয়ে যাচ্ছে। এটাকে ভাগ করো। ওটাও সহজ, আমি যদি এমনি মুখে মুখে করে হয়ে যাবে, 1.125 হবে মেবি। তারপরে তোমরা ভাগ করো। 2500 দিয়ে 1500 ভাগ করবো 1.6। পাগল, ওখানে 1500 আছে, 2000 আছে না?
ইউনিট কত আছে এখানে? ইউনিট ও আচ্ছা হ্যাঁ ইউনিটে ভাগ করতে হয় না? হ্যাঁ ওই বললাম তো 1.25। তাহলে কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? জি ভাইয়া জি ভাইয়া তাহলে এখন তোমরা বলো যে এর পার ইউনিট কি সমান আছে না নাই? তার মানে প্রথম দেখলা যে ওটা ফিক্সড কস্ট না, আবার এখন দেখেও বলতেছো এটা ভেরিয়েবল কস্ট না, তার মানে এটা সেমি ভেরিয়েবল কস্ট না? বোঝনি না? এখনো বোঝনি যে কোনটা ভেরিয়েবল, কোনটা ফিক্সড, কোনটা সেমি ভেরিয়েবল? আশা করি এখন ক্লিয়ার হওয়ার কথা তোমাদের। জি ভাইয়া ওকে, তাহলে এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে কারো কোনো ঝামেলা থাকলে বলতে পারো। মনে হয় কোথাও কারো প্রবলেম হয়েছে অবশ্যই আমাকে জানাও, আমি বুঝাইয়ে দিব। বলো ভাইয়া। এই মিক্স কস্টটা তো এখন আমি আলোচনা করবো, মানে শেষ করে নিত। তাহলে ওই টাকাটা যে মিক্স কস্টের টাকা, ক্লিয়ার হয়েছো? তাহলে আমি একটা সূত্র শিখাইছি মিক্সড কস্টের ভেরিয়েবল কস্ট সমান সমান চেঞ্জ ইন কস্ট আর চেঞ্জ ইন ইউনিট। এই সূত্রটা লিখেছো? এখন দেখো চেঞ্জ ইন কস্ট মানে কস্ট কত ছিল? একটার 2500 টাকা আর একটার কত 1500 টাকা, আর ইউনিট ছিল কত? ওই পাগল 2000 আর 1000। আমি তো ওখানে যাচাই করার জন্যই বলেছিলাম, ওইটা সবকিছু গুলাইয়ে ফেললে তো হবে না। তাহলে এখানে 1000 আর এখানে কত হয়? তাহলে বলো ওই অংশের মধ্যে ভেরিয়েবল কস্ট কত আছে? 1 টাকা করে না? এখনো বোঝো নাই? ওই মিক্সড কস্টের মাঝে ভেরিয়েবল কত আছে? 1 টাকা করে। এর প্রমাণ দেখো না হয় 1000 ইউনিট 1 টাকা করে গুণ করলে কত হয়? মোট ছিল 1500 টাকা, তার মানে আর বাকি আছে কত? 500 এই 500 ফিক্সড কস্ট না? বোঝনি? এবার দেখো 2000 ইউনিটের সাথে 2000 গুণে 1 গুণ করলে কত হয়? মোট ছিল 2500 টাকা, আর বাকি আছে কত? এই মিলেছে? ফিক্সড কস্ট দুজনেরই মিলেছে, আর ভেরিয়েবল কস্ট দুজনেরই সমান হয়েছে? এই সমান হবে না কেন? 1 টাকা করে সমান হবে না কেন? মোট টাকা সমান হবে না, কিন্তু পার ইউনিট তো সমান হবে। লজিক ক্লিয়ার হচ্ছে? লজিকে আসো, সূত্র পরে জানা যাবে। তাহলে ভেরিয়েবল কস্টের সূত্র কি শিখলা বলো? চেঞ্জ ইন কস্ট ইউনিট কস্ট হ্যাঁ। ইউনিট আচ্ছা, এটা কি মূলত মেন ভেরিয়েবল কস্টের তা না সেমি ভেরিয়েবলের ভিতর থেকে ভেরিয়েবল কস্ট? সেমি ভেরিয়েবলের ভিতর থেকে এই কস্টটা আসে, আর মেন ভেরিয়েবলটা আমি আবারও বলতেছি যার পার ইউনিট সমান তাই ভেরিয়েবল, ও নিয়ে আর কোনো কথা নেই। না বোঝনি? মানে তোমাদের দুই উপায়ে মনে রাখা লাগতেছে, শুধুমাত্র ভেরিয়েবল আলাদা। মনে করো নিজে ইনকাম করতেছো, মেয়েরা যারা, তারা তোমাদের আয় তো তোমাদেরই থাকবে, আর যখন বিয়ে শাদী করবা হাজবেন্ডের একটা ভাগ পাবা না? বাবা মার একটা ভাগ পাবা না? পাবা তো নাকি? সব জায়গা থেকে ভাগ পাবা। তা যাই হোক, তো এই ভেরিয়েবলে নিজে যা আছে তো আছেই, আবার সেমি ভেরিয়েবল থেকে কিছু পাবে, আর তার জন্য এই সূত্রটা। না বোঝনি? ওকে, তাহলে আর অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে নি। যতটা কঠিন মনে করতেছো তত কঠিন না কিন্তু। বোঝা গেছে ভাইয়া, বাট ওই যে মাঝে মধ্যে একটু পেঁচাই দিতেছে।
আচ্ছা, এবার ফিক্সড কস্টের, তাহলে এই সূত্রের আমরা না মুখে মুখে 500 টাকা করে সূত্র বের করে দিলাম, মানে টাকা বের করে দিলাম, কিন্তু তোমাদের হচ্ছে শীট মানে ফিক্সড কস্টের সূত্র তো আমি এখনো দেয়নি, দিয়েছি? দেয় নাই। তাহলে এই ফিক্সড কস্টের সূত্র কি জানতে আগ্রহী না জানা লাগবে না কও? জানা লাগবে ভাইয়া। আচ্ছা, তোমরা কেউ যদি এখন অনুমান করতে পারো তাহলে আমার বলতে পারো যে ভাই এই ফিক্সড কস্টের সূত্রটা এটা লেখেন, তাহলে হয়ে যাবে। বলো। এই মামুন, কই তুমি? তুমি এই কদিন অ্যাক্টিভ থাকছো না কেন? ওর বিদ্যুৎ চলে গেছে। সাদিয়া, তুমি পারবা না? চেষ্টা করতে পারি। সেম সেম না, আমি বুঝাই। আমরা টোটাল কস্ট তো 1500 টাকা ছিল, তাহলে এটা কি বলবো? টিসি মানে টোটাল কস্ট জি ম্যাম। হতে পারে যার যে ইউনিটটা করবা তার জন্যই ধরে টোটাল কস্ট। মনে করি এই জন্য 1500, ওর জন্য কত? 2500। তো টোটাল কস্ট থেকে মাইনাস করবা টোটাল ভেরিয়েবল কস্ট। শুধু ভেরিয়েবল কস্ট বলতে কিন্তু 1 টাকা বোঝায়। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া আমি কোন ইউনিট দিয়ে করব? তোমার মনে যে ইউনিট চাই ওই ইউনিট দিয়ে করবা, দুইটা করবা না, যে কোনো একটা ইউনিট দিয়ে করবা, ফিক্সড কস্ট বের হয়ে যাবে। না বোঝানি? তুমি ছোট ইউনিট দিয়েও করতে পারো, আবার কি ইউনিট দিয়ে করতে পারো? বড় ইউনিট দিয়েও করতে পারো। আচ্ছা, ওই ভোটের সময় একটা স্লোগান দেয়, যার নুন খাও তার গুণ গাও, এরকম স্লোগান তোমাদের এলাকায় দেয় বা অন্যভাবে দেয় কিনা কও? ওই যে অনেকে আছে না, বলে না চোর হলেও আমি ইমানদার আছি, মানে যার টাকা খাবো তারই ভোট দেবো, তাই তো? গ্রাম অঞ্চলে হয় না যে শাড়ি দিয়ে যায়, নাহলে 500 টাকার নোট দিয়ে যায় যে আমার ভোটটা দিও কালকে। অথবা আগে তো এই জোট বেশি ছিল, এখন নাই ভোট ওইভাবে গুছাইয়ে হচ্ছে না। তাই ছোটবেলায় যে আমরা কি খাওয়া খাইছি ভাই, ওই যে মিছিল মিটিং এ যে খালি খাইতে দিত, আর সে কি কদর! মনে করে না আমার তখন তো ভোটার না, আমার বাপ ভোটার, তাই ছেলের সেই কদর। দোকানে বলে দেবে আলমের ছেলে আসলি হচ্ছে এই দিবা। তখন কত সালে কথা বলতেছি, ওই 5 সাল বা 6 সালের দিকে। এখন তো তোমরা ওই কদরটা পাও না। আবার ভোট ঠিকঠাক ভাবে হলে কদর অবশ্যই পাবা। যাই হোক, ওই বিষয় না। তার মানে যার নুন খায় তার গুণ গায়, তাই তো? এই স্লোগান মনে থাকবে না? তার মানে বোঝানোর কারণ আছে ভাইয়া। টোটাল কস্ট মনে করো তুমি এই 1500 টাকা লিখলা, এখন এই ভেরিয়েবলের সময় যদি তুমি 2000 ইউনিট লেখো হবে? তার মানে স্লোগানের সাথে মিল আছে কিনা বলো আমার এই সূত্র? না এখনো বোঝো নাই? আমি আবার ক্লিয়ার করে দিই, মানে যার টাকা তার ইউনিট দিয়ে গুণ করতে হবে। না বোঝনি? আমি টাকা লিখলাম 1500, তাহলে এই 1500 ওর ইউনিট ছিল কত? 1000। এই জন্য ভেরিয়েবল 1000 গুণ 1। আর টাকা যদি লিখতাম আমি 2500, ভালো করে বোঝো ভাইয়া, 2500, তাহলে 2000 গুণ 1। হ্যাঁ। এইটাই আমি বোঝাতে চাচ্ছি এতক্ষণ ধরে। তাহলে এখানে কত হয়? 2500 মাইনাস 2000, তাহলে এখানেও ফিক্সড কস্ট 500 হয়। জি ভাই। তাহলে যেভাবেই করবা ফিক্সড কস্ট 500 হবে। তবে ওই স্লোগানটা মনে রাখতে হবে, যার নুন খাবো তার গুণ গাবো, তাই তো? তার মানে তুমি যার টাকা লিখবা তার ইউনিট দিয়েই ভেরিয়েবল গুণ করতে হবে। এর বাইরে যদি কাজ করো তাহলে হবে না। তুমি লিখলে 1500 আর ইউনিট 2000 দিয়ে গুণ করলে তাহলে হবে? মেলাতে পারবা না। সেমি ভেরিয়েবল একবার দেখাবা,
আর এই ফিক্সড কস্ট এভাবে বের করে নিবা, আর যখন আমি অঙ্ক করবো আরো বিস্তারিত বুঝাই দিবানি। আচ্ছা ভাই। ওকে, তাহলে আশা করি তোমরা এখানে ক্লিয়ার। এবার লেখো লিস্ট স্কোয়ার মেথড। হাই লো মেথড শেষ, এতক্ষণ যা আলোচনা করলাম হাই লো মেথড। এখন আলোচনা করব লিস্ট স্কোয়ার মেথড। এখানে 10 মার্কের অঙ্ক আসে এই মেথড থেকে বেশিরভাগ, 4 মার্কের অঙ্ক কম দেয় এই মেথডে। এই মেথড আসা মানে 10 মার্কে চলে আসবে। y ইকুয়াল a প্লাস bx, সূত্রটা মুখস্থ করো আগে। সূত্র মুখস্থ হয়ে গেলে বলবো আমাকে। আর এই সূত্র তোমরা পরিসংখ্যানে তোমরা করেছো, রিগ্রেশন ইকুয়েশনে করছো। y ইকুয়াল a1 প্লাস b1x, মনে পড়ে? গত বছর করেছো, যদি না মনে পড়ে তাহলে কি ব্রেন ভাই, মনে রাখতে হবে। শুধু পাস করার জন্য পড়লেই হবে না। আর আমি তো বুঝাবোই তোমাদের, সম্পূর্ণ বুঝাবো। হ্যাঁ, এবং ক্লিয়ার? সবাই কমেন্ট করো, যারা লাইভে দেখতেছো কমেন্ট করো। এগুলোর মিনিং লিখে দেওয়া দরকার আছে না? এই ওয়াই মানে এখানে টোটাল কস্ট। ওয়াই মানে কি? টোটাল কস্ট। আর এ মানে কে বলতে পারবে বলো তো? ফিক্সড কস্ট। এ মানে কি? ফিক্সড কস্ট। আর বি মানে ভেরিয়েবল কস্ট। মন থাকবে? আর এক্স তো বুঝতেই পারছো, ওটা চলক। এক্স এর মান যা বসাবা তাই হবে, না বোঝো নাই? আমার কিন্তু ম্যাক্সিমাম সূত্র দেখানো শেষ। এ পর্যন্ত ক্লিয়ার কেনা তোমরা বলো, আর বিশেষ করে যারা লাইভে আছো তারাও বলো, আর তোমরা তো মুখে মুখে বলতেছোই আমার সাথে। মজার অঙ্ক না? সূত্র মনে থাকলে খুব সহজেই পারবা, আর সূত্র মনে না থাকলে পারবার না। কি তারপরে আমরা বাকি সূত্রগুলো দেবো? দেখো তোমাদের হয়ে গেলে বলো আমাকে। হ্যাঁ হয়ে আচ্ছা, এখন তোমাদের এই যে টোটাল কস্ট, এর পুরো নাম হচ্ছে এভারেজ টোটাল কস্ট। কি বলেছি বলো তো? আজকে আমরা সূত্রগুলো শেখাই শেষ করে দেবো, আগামী দিন দেখা গেলে চ্যাপ্টার শেষ করে দেবো। আগামী দিন প্রায় শেষ হয়ে যাওয়া সম্ভব তোমরা অ্যাক্টিভ হলে। এভারেজ টোটাল কস্ট, এর মানে আমাদের ওয়াই এর মান লাগবে। খুব ভালো করে বোঝো। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? আরে কল দেয় কি এখন আবার? এভারেজ টোটাল কস্ট মন থাকবে নেই? ওকে, তাহলে এর সূত্র টোটাল প্রোডাকশনকে ভাইয়া টোটাল মান দ্বারা ভাগ করতে হবে। মন থাকবে আমার কথা? যে কয় মাস দেওয়া আছে, মনে করো অঙ্কে তোমার 4 মাস দেওয়া আছে, ওটা তোমার টোটাল মান। তাহলে মূলত এভারেজ টোটাল কস্টের সূত্র কি? ওয়াই এর মানের সূত্র, মানে ওয়াই এর সূত্র টোটাল প্রোডাকশন। মুখস্থ করবে এই সূত্রগুলো, এখন কঠিন যেগুলো দিচ্ছি। আর এখানে নাম্বার অফ মান্থ বা টোটাল মান্থ। দেখো এভারেজ টোটাল কস্টের সূত্র কি আবার বলো? এটা ওয়াই, কিন্তু যে ওয়াই বের হবে, ওয়াই এর মান বের হবে। টোটাল প্রোডাকশন, মনে করো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, কয় মাস? 4 মাস। এই টোটাল মান্থ হবে 4, আর এই 4 মাসের প্রোডাকশন দেওয়া আছে মনে করো
এক একটা মনে করো 200 300 400 500 এভাবে দেওয়া আছে। তো এগুলো যোগ করে যে মানটা পাবা এই মানটাকেই বলা হচ্ছে টোটাল প্রোডাকশন। না এখনো বোঝো নাই? সবাই ক্লিয়ার? আমাকে একটু বলো তো। ভাইয়া আরেকবার। মনে করো তোমার 4টা মাস আছে, 4টা মাসে কত কত করে প্রোডাকশন বলা আছে। তাহলে 4টা মাসের প্রোডাকশন যদি তুমি যোগ করো তাহলে কি পাবা? টোটাল প্রোডাকশন পাবা না পাবা না? পাবা। জি ভাইয়া। আর ওই 4 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে তুমি পাবা এভারেজ টোটাল কস্ট। না বোঝো নি? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এই সিস্টেমটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে অঙ্ক পারবা। ও একটা জিনিস তো মিসিং করেছি আমরা, এখানে কি লিখেছি? এভারেজ টোটাল কস্ট। তাহলে আমি প্রোডাকশন লিখবো কেন? আমি এভারেজ টোটাল কস্ট মানে এখানে টোটাল কস্টই বইবে। না বোঝো নি? এখানে মিসিং হয়ে গেছে, এখানে ঠিক করে নাও ভাইয়া। এভারেজ টোটাল কস্ট, তাহলে তো উপরে টোটাল প্রোডাকশন বসার কথা না, উপরে তোমার টোটাল কস্ট দেওয়া থাকবে। ওই টোটাল কস্টকে টোটাল মান দিয়ে কি করবা? ভাগ করবা। মানে তোমার 4 মাসের কস্ট দেওয়া থাকবে, ওই 4 মাসের কস্ট তুমি যোগ করবা করে 4 দিয়ে ভাগ করবা। না বোঝো নি? আর এই অংশকেই বলা হচ্ছে এভারেজ কি? টোটাল কস্ট। আর এটাই আমাদের ওয়াই এর মান। কিসের মান? ওয়াই এর মান। আচ্ছা, এবার আমার আরেকটা মান জানা লাগবে, মূলত এক্স এর মান। কিসের মান বলো তো ভাইয়া? এক্স এর মান। তো একে বলা হয় আমাদের এভারেজ প্রোডাকশন। এবার এভারেজ প্রোডাকশন হবে। এভারেজ প্রোডাকশনকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, আর টোটাল কস্টকে কি দ্বারা প্রকাশ করি? আগেই বলে দিয়েছি, ওয়াই। হ্যাঁ, এর ক্ষেত্রে টোটাল প্রোডাকশন। এবার ঠিক আছে, টোটাল প্রোডাকশন মধ্যে সহজে মনে থাকার কথা, কারণ কি এই ইকুয়েশন যোগ করলে টোটাল কস্ট হবে। না বোঝো নি? এ মানে যদি ফিক্সড কস্ট হয় আর বি মানে যদি ভেরিয়েবল কস্ট হয়, তাহলে দুটো সবকিছু যোগ করেই তো টোটাল কস্ট। আর টোটাল কস্টের সূত্র ওয়াই, যেমন টোটাল কস্টকে টোটাল মান দিয়ে ভাগ। আর এভারেজ প্রোডাকশন মানে এক্স, এই টোটাল প্রোডাকশনকে টোটাল মান দিয়ে ভাগ করলে এক্স পেয়ে যাবা। কনসেপ্ট ক্লিয়ার? যখন অঙ্ক করবা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবা। এখন এই অংশ পর্যন্তই মূলত শেষ। এরপরও আমরা চাইলে তোমাদের এ বি এর সূত্র দিতে পারি, যদিও এখন এ বি এর সূত্র দিলে তোমরা বুঝবা না, কারণ এ বি এর সূত্র এরপর আমাদের যে প্রথমে যে এর সূত্রটা তোমার সমীকরণ থেকে বের করতে হয়। এর যে সমীকরণ, ভালো করে বোঝো ভাইয়া। এখানে ওয়াই এর মান এই সূত্রে তোমরা পেয়েছো না পাও নাই? পেয়েছো। এই যে এই সূত্রে ওয়াই পেয়েছো ভাইয়া, আর এই সূত্রে কি পেয়েছো? এক্স। তার মানে তোমরা জানতে বাকি আছে এ বি। তো এখন আমাদের বি এর সূত্রটা জানা হয়ে গেলে, তো আমি যদি বি আর এক্স গুণ করি, করে ওয়াই যোগ বিয়োগ করি, এ এর মান পাবো না পাবো না? তার মানে ওই উপরের ওই সমীকরণ থেকে এ এর মান পাবা। না বোঝনি? আর এই নিচে যে সূত্র দিলাম, একটা ওয়াই পাবা আর একটা কি পাবা? এক্স পাবা। তার মানে তোমার আর নতুন করে কি জানা লাগতেছে বলো তো? বি এর মান। তো তোমরা এখন বি এর সূত্রটা শিখে নাও। যদিও বি এর সূত্রটা এখন শিখাইলে তোমরা বুঝবা না, কারণ এটা অঙ্কের মাঝে কিছু ঘর করার পর্যায়ে শিখতে হয়। হ্যাঁ, তারপরও আমি তোমাদের এখন বলে দিই। দেখো, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট বি। আমি আবারও বলতেছি, এই বি এর মান কিন্তু এখন শিখালে বুঝবা না, কারণ এখানে তোমার সামিশনের মান আনা লাগবে। সামিশন ডিএক্স বাই ডিওয়াই আর নিচে সামিশন ডিএক্স স্কয়ার। এখন তোমার এই জিনিসগুলো অঙ্কের মাধ্যমে না ক্লিয়ার করা পর্যন্ত বুঝবা না। আমি এখন জাস্ট লিখে দিই, সামিশন ডিএক্স ইন্টু কি ডিওয়াই, আর নিচে সামিশন কি হবে? ডিএক্স স্কয়ার। যখন অঙ্ক করব ডিএক্স বা ডিওয়াই কেমনে করতে হয়, আর ডিএক্স পাইলে তোর স্কয়ার করলে ডিএক্স স্কয়ার হবে। না বোঝনি? তা আমরা ওই সামেশন ডিএক্স আর ডিওয়াই কেমনে করতে হয় এটা অঙ্ক করার সময় তোমরা ক্লিয়ার হবা। এজন্য এই সূত্রটা আজকে না জানলেও কোনো ক্ষতি নাই,
উপরের সূত্র পর্যন্ত মনে রাখলে আনা। তাহলে মনে রেখো যে আপাতত যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বি এর সূত্র সামেশন ডিএক্স ইন্টু ডিওয়াই, মানে ডিএক্স আর ডিওয়াই গুণ করে যা পাবা ওর যোগফলকে কি বলা হয়? সামেশন ডিএক্স ডিওয়াই। আর নিচে সামেশন ডিএক্স স্কোয়ার। এই হলো আমাদের লিস্ট স্কোয়ার মেথড। এই জিনিসগুলো যে তোমরা ক্লিয়ার হতে পারো তাহলে মনে করবা যে তোমরা অঙ্ক শিখে গেছো। এই যে লিস্ট স্কোয়ার মেথডে আমরা এইগুলো শিখাইছি আজ। আর টুজো করে নেই, এই দেখো দেখা যায় এই পর্যন্ত শিখাইছি তোমার লিস্ট স্কোয়ার মেথড। আর হাইলো আমার মনে হয় কারো আর অজানা নেই। হাইলো সবাই পারবে এখন, কিন্তু এই লিস্ট স্কোয়ার মেথড এখন সবাই পারবা না। এটা আমরা আগামী দিন করালেই পারবা। আইলো মেথডের নিচের অংশটা একটু দেখান তো। আবার লাইভ পরে দেখে নিবা, দেখলেই বুঝতে পারবা, কারণ ডাবল বকার মতো তো এনার্জি এখন পাবো না আর। ভাইয়ার 5 মিনিট আছে কিন্তু। হ্যাঁ না, আমাদের ক্লাস নেই তো, শেষ হয়ে গেছে। পরবর্তীতে লাইভটা আবার দেখে নিবা। তো লিস্ট স্কোয়ার মেথডে দেখো তো ওয়াই আর এক্স ক্লিয়ার কিনা? ওকে, মনে রাখবা ওয়াই মানে টোটাল কস্ট, আর নিচে এই টোটাল মান তো দুই জনেরই আছে। আর এক্স এর ক্ষেত্রে টোটাল প্রোডাকশন, নিচে টোটাল মান। আর ভেরিয়েবলের বিটা আগামী দিন শিখে যাবা যে কেমনে ডিএক্স ডিওয়াই আসতেছে। সামেশন ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার। এই অঙ্ক যখন তোমার হয়ে যাবে ভাইয়া, দেন তোমার এই সূত্রে এই মান বসাইলে এ এর মানও পেয়ে যাবা। তোমার কোশ্চেনে পরীক্ষা হলে বলতে পারে যে ফিক্সড কস্ট বের করো, তার মানে ফিক্সড কস্ট বের করা মানে সব করা। সব না করলে তো তুমি তো এর মান পাবা না, এই নিয়মে পাবা না। ভেরিয়েবল কস্ট করতে হলে তোমার এই যে সূত্র 3টা করা লাগবে না, তাও পাবা না। এই জন্য তোমাদের এই মানগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি আগামী ক্লাসে যখন আমরা ক্লাস নেব। আর শনিবার তোমরা অবশ্যই পরীক্ষা দিবা, পরীক্ষা দিলে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে না তোমাদের। ভাইয়া এক্সাম হবে হ্যাঁ, 9টার সময় এক্সাম নেবানি তোমাদের। কিভাবে নেবেন ওটা? তোমাদের গুগল মিটে অ্যাড করবানি। যদি আমার লাইভে মন চায় লাইভে যাবানি, যাওয়ার পর গুগল মিটে অ্যাড হয়ে তোমরা পরীক্ষা দিবা। ওই 1 ঘন্টার মধ্যেই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পর ওগুলো তুমি গ্রুপে সাবমিট করলেই হবে, কারণ এই হোয়াটসঅ্যাপে দিয়ে হোয়াটসঅ্যাপ গ্যাদারিং হয় আর অত দেখাও হয় না। আর গ্রুপে দিলে আমি টুকটাক করে বসে দেখবানি, কার কোনটা ভুল হয়েছে জানাই দিবানি। যে যতটুকু পারবো ততটুকু পোস্ট করলেই হবে, সমস্যা নেই। তাহলে আমাদের বলো ভাইয়া। হ্যাঁ, লিস্ট স্কোয়ার মেথড একটু কঠিন। হাইলো তো কোনো অঙ্কের মধ্যেই পড়ে না, বাংলা নিয়ম। অঙ্ক যখন করাবো ক্লিয়ার হয়ে যাবে নি। আর এই অঙ্ক, এই লিস্ট স্কোয়ার মেথড অত কঠিন না, মানে অন্য সময় মনে থাকবে না। পরীক্ষার আগের দিন যখন একবার দেখে যাবা তখন মনে থাকবে। আমার কথা বুঝতে পেরেছো? এই তোমাদের র ম্যাটেরিয়াল চ্যাপ্টার যা করাইছি যখন তখন দিলেই কম বেশি পারবা, কিন্তু এই লিস্ট স্কোয়ার মেথড যখন তখন দিলে পারবা না, কিন্তু একবার দেখে নিতে বললে তারপরে পারবা। আর তোমাদের এমনি আগে থেকে বলে রাখা ভালো, কস্ট অ্যাকাউন্টিং এর লাস্টের চ্যাপ্টারটা বাদে তার পূর্বে 2টো চ্যাপ্টার আছে একটু কঠিন। ওইগুলো চাইলে যে কেউ বাদ দিতে পারো, ওগুলো বাদ দিয়েও অনেক রেজাল্ট করা সম্ভব। বুঝতে পেরেছ? আর যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই করবা, কারণ লাস্টের দিকে অঙ্কগুলো একটু কঠিন। তাছাড়া বলা যায় কস্ট অ্যাকাউন্টিং অত কঠিন না, শুধুমাত্র 9 নাম্বার চ্যাপ্টার আর 8 নাম্বার চ্যাপ্টার একটু কঠিনের মধ্যে পড়ে। বাকি চ্যাপ্টার গুলো ঠিক আছে, মানানসই। ওকে, তাহলে আজ এ পর্যন্ত থাক। লাইভ গুলো আর একবার করে নিবা, যাদের সমস্যা আছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে।